নমস্কার, টাইটি বাংলা সকলকে স্বাগত। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। এই মুহূর্তে রয়েছি আমি যে বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে, তা হলো ইতিমধ্যেই যখন সমগ্র দেশে রাজনীতির পারদ চড়ছে শুধুমাত্র এনডিএ বনাম ইন্ডিয়া নিয়ে, ঠিক সে সময় ইন্ডিয়া জোটে একের পর এক ফাটলের ছবি তো ধরা পড়েই ছিল। লোকসভা ভোটের পরেও সে ফাটল অব্যাহত রয়েছে এবং ঠিক এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে এনডিএ সরকার সরাসরি অনেকবার বলেছেন যে এই ইন্ডিয়া জোটের আদেও কোনো মূল ভিত্তি নেই। কেন কখনো নীতিশ কুমার, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো রাহুল গান্ধী, বিভিন্ন নাম বিভিন্ন প্রসঙ্গে সামনে এসেছে। প্রত্যেকে কি চাইছে রাজা হতে, অর্থাৎ একটি রাজ্যে রাজা কতজন হবে, একটি রাষ্ট্রে কতজন রাজা হতে পারে, কে ইন্ডিয়া জোটের মুখ হবে তা নিয়ে যখন দড়িমসি অবস্থা, ঠিক সেই সময় একের পর এক তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে, কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে। একই সঙ্গে নীতিশ কুমার সে তো সরাসরি চলেই গেলেন এনডিএ সরকারের সঙ্গে সামিল হতে। এবং এই জায়গায় যখন প্রশ্ন ওঠে সাধারণ নেতৃত্বরা কি বলছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায় যখন উচ্চ নেতৃত্ব এ ধরনের কোনো বিষয়ে স্টেটমেন্ট রাখেন কিংবা বক্তব্য রাখেন। ঠিক যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন বইমেলা উদ্বোধন হয়েছে 48তম বইমেলা, এবং ঠিক সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বই পাবলিশ হয় এবং ঠিক সেই বইতে তিনি একেবারে বিস্ফোরক। তিনি তার কলমে যে লেখাগুলো লিখেছেন তা সত্যি আবারও নতুন করে দানা বাঁধল নতুন প্রশ্নের, যে ঠিক ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ফাটল কি ক্রমশ চওড়া হচ্ছে। তার কারণ কংগ্রেস এবং আপ দলের মধ্যে অবশ্যই সেই ফাটল রয়েছে, যা আপনারাও জানেন, আমরাও বুঝতে পারি। তার কারণ সে জায়গায় দিল্লিতে বারবার করে, না হলে আপ বনাম কংগ্রেসের লড়াইটা চলতো না, উল্টে আপ তো সরাসরি বলেই দিচ্ছিলেন যে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়া হোক। আর ঠিক সে জায়গায় তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে সেভাবে কোনো মন্তব্য কিন্তু কোনোদিনও করেনি। কিন্তু এ রাজ্যের প্রসঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রসঙ্গে, অর্থাৎ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রসঙ্গে, অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে নানাবিধ মন্তব্য করেছেন এবং লোকসভার ক্ষেত্রে তারা সেভাবে একত্রিত হয়ে লড়াইটাও করেনি, তৃণমূল একা লড়াই করেছে। এবার তো সরাসরি বইতে কংগ্রেসকে নিয়েই, সরাসরি ইন্ডিয়া জোটে জাতীয় কংগ্রেসকে নিয়েই বলে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ইন্ডিয়া জোটের ফাটল এতটাই চওড়া হয়ে গেল যে এবার শুধু রাজ্য কংগ্রেস নয়, প্রদেশ কংগ্রেস নয়, প্রদেশ কংগ্রেস ছাড়িয়ে দেশের সীমানাতেও কংগ্রেসকে নিশানা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রসঙ্গ নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা থাকবে আমাদের, কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, চলছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলাতেও নতুন 3টি বই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর যে 3টি বই কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে সেগুলি হল লিপিবদ্ধ কিছু কাজ, বাংলার নির্বাচন ও আমরা এবং স্যালুট টু। আর বইয়ের মধ্যে দিয়েও কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচন ও আমরা বইটিতে জোটের ব্যর্থতার অন্যতম কাণ্ডারি হিসেবে কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি। বিধানসভা কিংবা লোকসভা, ইন্ডি জোটের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে কংগ্রেসকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস শরিক দলের উপর ভর করে আসন পেয়েছে। কংগ্রেসের ব্যর্থতার কারণে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। সভাপতি আসনে বসানো হলেও কোনো নির্বাচনে ন্যূনতম কর্মসূচি নেয়নি কংগ্রেস। বইয়ে লেখার মধ্য দিয়ে এমনই দাবি তুলে ধরেছেন তিনি। বইতে রাম বাম শ্যামের জোট হিসাবে কংগ্রেসকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু কংগ্রেসই নয়, মুখ্যমন্ত্রীর নিশানায় বঙ্গ বিজেপিও। নিজের বইতে তিনি দাবি করেছেন বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে। জোট শরিক কংগ্রেসের বিরুদ্ধে বিগত দিনেও বহুবার সুর চড়িয়েছেন তিনি। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে ঘাসফুল শিবিরে হাত মিলিয়েছে ঠিকই, কিন্তু প্রকাশ্যে কংগ্রেসকে তুলোধরা করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিরোধী মুখ হিসেবে নিজেদের অস্তিত্ব হারিয়েছে কংগ্রেস। গত বছর একাধিক রাজ্যে বিধানসভা ভোটে ফল ভালো হয়নি ইন্ডি জোটে, তার জন্য নাকি দায়ী কংগ্রেস, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত শীতকালীন অধিবেশনে কংগ্রেসের কর্মসূচিগুলি থেকে সরে এসেছিল তৃণমূল। ফলে ইন্ডি জোটে যে ফাটল ধরেছে তা সাধারণের কাছে অনেকটাই পরিষ্কার। চলতি দিল্লির নির্বাচনেও রাজধানীর পিচে তৃণমূল সাংসদদের আপের হয়ে ব্যাট ধরতে পাঠালেও কংগ্রেসের পাশে দাঁড়ানোর কোনো আশ্বাস দেয়নি তৃণমূল। জোটের নেতৃত্বকারী দল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই সুর ছড়িয়েছে শরিক তৃণমূল। কিন্তু এবার সেই কটাক্ষগুলিকেই বইয়ের আকারে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, এখন যে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া যাচ্ছে, ৯৮-এর ইতিহাস বলে ৭১ এবং ৬৭ প্রত্যেকটি ক্ষেত্রেই এই ফাটল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নতুন করে জন্ম নেওয়া ৯৮-এর পরে এবং তার আগে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়ানো, এই সবটাই কি পূর্ব পরিকল্পিত ছিল? এমনটাই কিন্তু অনেক সময় রাজনৈতিক মহলের কর্মীরা বলে থাকেন। এই তো সম্প্রতি কিছুদিন আগে কংগ্রেসের একজন তাবড় নেতা তিনি ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। তিনি সরাসরি সেই সময়ে, তৎকালীন সময়তে কি ভুল হয়েছে সেই ভুল নিয়েও কথা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে না রাখতে পেরে তার খেসারত এখনও পর্যন্ত সাধারণ কংগ্রেস কর্মীদের দিতে হচ্ছে এবং কংগ্রেসকে দিতে হচ্ছে, স্পেশালি এই রাজ্যে। আর ঠিক সে জায়গা থেকেই অনেকগুলো ক্যালকুলেশন, অনেকগুলো সমীকরণ সামনে আসে। এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মতো অবস্থায় যখন বিধানসভা নির্বাচন ক্রমশ একেবারে দোরগোড়ায় নক করছে, ২৬-এর বিধানসভা নির্বাচন এবং তার আগে কিছুদিন আগেই লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে, আর ঠিক সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ থেকে কংগ্রেস সম্পর্কে এই ধরনের মন্তব্য সামনে আসছে এবং কার্যত তার কলমে সেটা ধরা পড়ছে। অন্যদিকে রাহুল গান্ধী এখনও পর্যন্ত, কিংবা মল্লিকার্জুন খাড়গের প্রসঙ্গ যদি আসি, তারা কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেইভাবে কখনোই কিছু বলেননি। উল্টে জয়রাম রমেশ, আপনাদের মনে থাকবে, যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে, তখনও এই জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গে এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী কারা কোনো রকম মন্তব্য, বিরূপ মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাহলে কি ফাটলটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, নাকি কংগ্রেস এবং তৃণমূলের আর মেলবন্ধন কোনোদিনই হবে না? জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে একটি টেক্সট প্লেট আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যেখানে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করেছেন সেটা দেখাবো। বইয়ের নাম বাংলায় নির্বাচন এবং আমরা। মুখ্যমন্ত্রী লিখছেন, কংগ্রেস যে আসন পেয়েছে তাও শরিক দলের ওপর ভর করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। কংগ্রেসের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। তাদের সভাপতি আসনে বসানো হলেও কোনো নির্বাচনে ন্যূনতম কর্মসূচি নেয়নি কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের প্রি প্রোডাকশন নিয়ে কথা তুলছেন, আওয়াজ তুলছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যেমন তেমন নেতৃত্ব নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী এই আওয়াজ তুলছেন। আর কি কি লিখেছেন দেখাচ্ছি, দেখুন। আরও কিছু প্রসঙ্গ, আরও কিছু লেখা তিনি লিখেছেন, ক্রমশ প্রকাশ্য আপনাদের ১ ঘন্টার সামনে আরও অনেকগুলো ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়েছেন, আমাদের সঙ্গে জয়েন করেছেন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে ৭টার এই শোতে জয়েন করেছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বেন। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে ৭টার এই শোতে। আমি মনে হয় আজ ইন্ডিয়া জোট প্রসঙ্গে যখন কথা উঠবে, খুব স্বাভাবিকভাবে বিজেপি অনেক কিছু বলতে পারে, এনডিএ এবং ইন্ডিয়া জোটের ফারাক তারা বোঝাতে পারেন। কিন্তু তার আগে আমার মনে হয় রতনবাবুর কাছে আমার যাওয়া উচিত এবং রতনবাবুর কাছেই আমি যাব। রতনবাবু, কার্যত আপনারা অনেকবার আওয়াজ তুলেছেন। রতনবাবু, অনেক ক্ষেত্রেই আপনারা বলেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতিও বলেছেন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তারা অনেক ক্ষেত্রেই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা বিশেষ করে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এবং তদ্রূপ একই সঙ্গে বিভিন্ন ভোটের ক্ষেত্রে যথেষ্ট অপ্রাসঙ্গিক এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে আদেও নেই। অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের গটআপ কেসের কথা আপনারা অনেকবার বলেছেন, কিন্তু জাতীয় কংগ্রেস নেতৃত্ব কখনোই সেই বিষয়ে বলেননি কিছু, উল্টে চুপ থেকেছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জাতীয় কংগ্রেস সম্পর্কেও এহেন মন্তব্য করছেন, লিখছেন। তাহলে কি কোন প্রসঙ্গে এটাকে ঠিক বলবেন? বীজদাঁত যে গজানোর আগেই ভেঙে দেওয়া উচিত, নাকি এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য, কংগ্রেস আদৌ সত্যি
ইন্ডিয়া জোটের মূল একটি দল হিসাবে থাকার যোগ্য নয়? রতনবাবু। শুভ সন্ধ্যা অঞ্জন দা, শুভ সন্ধ্যা। টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রথমে আপনাদের যে প্রতিবেদনটা দেখালেন, রতনবাবু আপনার কথা শোনা যাচ্ছে না। সেখানে আপনি কতগুলো বইয়ের কথা বললেন। উনি হ্যালো বলুন বলুন। উনি বই লেখেন, উনি ছবি আঁকেন, এগুলো ভালো, মানে এবং সেই ছবি সবচেয়ে বেশি দামে বিক্রি হয় এবং যার কাছে বিক্রি করেছিলেন তিনি জেলে আছেন। এই দৃশ্য আমরা বাংলায় দেখেছি। মাননীয় অনেক কিছুই পারেন, উনি বই লিখেছেন, ওনার বইটা আপনারা দেখাচ্ছেন যে এই বইগুলো লিখেছেন। কিন্তু এরকমও আছে বই, আপনার অঞ্জন মনে আছে যে আপনাদের এই চ্যানেলে দেখে যে আমার চোখে মমতা ব্যানার্জি মার্কেটে সেইভাবে চালু হয়নি। তো যার যার জীবনী সে ব্যক্তিগত ভাবে লিখতে পারে। ওই প্রশ্নে যাচ্ছে না। আপনি হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, কেটে কেটে আসছে, বলুন। হ্যাঁ বলুন। তো যেটা বলছিলাম যে আপনি যেটা বলেন ইন্ডিয়া জোটের কথা, দেখুন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এই ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন আছি, নিজে হাত পাতিয়ে এসেছিলেন, কিন্তু ভোট মিটে গেছে বা যা হয়েছে আপনারা জানেন যে তিনি কখনো আছেন কখনো নাই। কারণ এটা মাননীয় রাজনীতি জীবনের রতনবাবু আপনার কথা অত্যন্ত কেটে কেটে আসছে। যদি আপনারা দেখেন গৌরাঙ্গবাবু আমাদের সঙ্গে, রতনবাবু আসছি, তার আগে একটু ইন্ট্রোডিউস করে দিই। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। হ্যাঁ বলুন রতনবাবু, বলুন। একটু পরে আসি। বেশ রতনবাবু আপনি আসুন। বেশ, আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমার ছোট্ট একটি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন গৌরাঙ্গবাবু কীভাবে নেবেন আমি জানি না, বাট এ পর্যায়ে এসে ইন্ডিয়া জোট যখন তৃণমূল কংগ্রেসের থেকেও বড় দল জাতীয় কংগ্রেস, এটা আপনারাও জানেন, কিন্তু সে জায়গায় জাতীয় কংগ্রেসকে এতটা হেলাছেতা করা, বারবার কংগ্রেস, বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতিকে তো বলাই হয়েছিল, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে, এবার তো জাতীয় কংগ্রেস নিয়েও আপনারা প্রশ্ন তুলছেন, সে কি? দেখুন, জাতীয় কংগ্রেসকে দুইবার সুযোগ দেওয়া হয়েছিল। একবার তো জোর করে করে তারা ক্ষমতা থেকেছিলেন এবং প্রধানমন্ত্রীর মুখ তারা নিজেরা ইচ্ছা মতো করে, প্রধানমন্ত্রীর মুখ 2024 নির্বাচনের সময় তারা ইচ্ছা করে প্রধানমন্ত্রীর মুখ তারা ঘোষণা করেননি, কারণ তাদের দলের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখের যোগ্যতম ব্যক্তি কেউ ছিলেন না। কিন্তু 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 পরিবারতন্ত্রকে বজায় রাখবার জন্য এবং গান্ধী পরিবারকে টিকিয়ে রাখবার জন্য তারা হচ্ছে নামটা ঘোষণা করতে দেননি। সেই সময় যদি আপ এবং টিএমসি বা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছিলেন যে মল্লিকার্জুন খড়গেকেই হচ্ছে মুখ করা হোক, সেক্ষেত্রে কংগ্রেসের অসুবিধা কোথায়? কংগ্রেস নিজের নেতৃত্বকে, নিজের দলকে আজকে যদি প্রধানমন্ত্রী 2024 নির্বাচনের সময় আমরা যখন বাড়ি বাড়ি গেছি প্রচার করতে গেছি, তখন সবাই আমাদেরকে একটা প্রশ্নই জিজ্ঞেস করছে যে আপনারা যে ইন্ডিয়া জোটের কথা বলছেন, সেই ইন্ডিয়া জোটে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানো এবং দেশ সুচারুভাবে নিয়ে যাওয়ার জন্য দেশের সমস্ত সমস্যাগুলোকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যুবকদেরকে নতুন দিশা দেখানোর জন্য, দেশের কর্মসংস্থানের জন্য, বেকারত্ব দূরীকরণের জন্য, দেশকে বিভিন্ন দিক থেকে সুরক্ষার জন্য আপনাদের মুখ কোথায়? তখন আমাদের কাছে ফেলিওর বা ব্যর্থতা হতে হয়েছিল। কিন্তু কংগ্রেস নিজস্ব রাজনীতি করবার জন্য, নিজের ঘরোয়া রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রীর মুখ তারা তৈরি করতে দেননি, যার ফলস্বরূপ আজকে আমরা 2024 নির্বাচনে নরেন্দ্র মোদীর কিন্তু এবার টিকে থাকতে পারতেন না।
এবার কিন্তু প্রধানমন্ত্রী হতে পারতেন না। কংগ্রেস নিজস্ব রাজনীতি আছে। কয়টা সিট পেয়েছে গোটা দেশে? 434টা সিটের মধ্যে 40টা সিটের মধ্যে 78টা 90টা 80টাতে আইসে আটকে যাচ্ছে। এটা কি লজ্জার নয়? ব্যর্থ। এর থেকে তো এর থেকে তো তো আঞ্চলিক দলগুলো বেশি সিট পেয়েছে। আঞ্চলিক দলগুলোকে নিয়ে নিয়ে তিনি হচ্ছে 200-র কাছাকাছি যেতে পারছে। আজকে সেই জায়গাটায় আমাদের প্রশ্ন থেকে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিকই তার বইয়ে লিখেছেন যে আঞ্চলিক দল যদি না থাকে তাহলে ইন্ডিয়া জোটের কোনো মূল্য নেই। আঞ্চলিক দলগুলো যদি আজকে বিজেপির সাথে যুক্ত হয়ে যায় বা অন্য কোনো অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়ে যায়, তো কংগ্রেস তো আজকে শূন্য পর্যবসিত হয়ে যাবে। এটা একটা প্রশ্নের মুখে। তাহলে লিডার ভালো, ইন্ডিয়া জোটে তারা ক্ষমতায় ইন্ডিয়া জোটকে রেগুলেট করতে চায়, কিন্তু হচ্ছে নিজস্ব গ্রহণযোগ্যতা এবং ভোট ব্যাংক নেই। আঞ্চলিক দলগুলোকেও কোনো কোনো জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করে। আরে এই থিওরি গুলাকে বন্ধ করতে লাগবে। আজকে মমতা এমন একটা যোগ্য ব্যক্তি যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সামনাসামনি আছে। ভোটের পার্সেন্টেজ জিজ্ঞেস করুন, আম মানুষের পোল চান, আম মানুষ বলবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার মুখ হচ্ছে আইদার অরবিন্দ কেজরিওয়াল অথবা মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে কেন রাহুল গান্ধীর কথা কেন বলছে না? মল্লিকার্জুন খড়গের কথা বলছে না কেন? তার মানে গ্রহণযোগ্যতাতে অনেক পিছিয়ে রয়েছে। তাহলে কংগ্রেস যদি ব্রডনেস থাকতো তাহলে আজকে আপকে তুলে ধরতো বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে না ধরে ওরা ইন্ডিয়া জোটকে দুর্বল করছে যে আজকে বিজেপি এসেছে ক্ষমতায়, সেই জন্য তিনি তার বইয়ে এই সমস্ত কথা লিখেছেন। এগুলো বাস্তবসম্মত এবং সত্যি কথা, তাই জন্য তিনি লিখেছেন। বেশ বাস্তবসম্মত এবং সত্য। হ্যাঁ রতনবাবু বলুন। হ্যাঁ বলুন। আমি বলি, হ্যাঁ তখন গৌরাঙ্গ বাবু তো মানে বলে গেলেন ওনার নেত্রীর সম্পর্কে যা বলার বল। রতনবাবু আপনাকেও বলার সুযোগ দিই, কিন্তু আপনার নেটওয়ার্কটা বড্ড খারাপ অবস্থায় রয়েছে। এই কংগ্রেস যে মুখ নাই, তো সেই মুখটা দুর্নীতির কালিতে ভর্তি হয়ে গেছে। এই মুখটা যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তাহলে কি অবস্থা হবে পরে প্রশ্ন করতে শুরু করেছে। তখন কিন্তু মানুষ কিন্তু কংগ্রেসের প্রতি পশ্চিমবাংলায় আস্থা ভরসা রাখতে শুরু করেছে, বিশেষ করে ধর্মনিরপেক্ষ শক্তির পিছনে। কারণ যখনই নির্বাচন আসে মেরু প্যানেলের রাজনীতি কিন্তু আমরা দেখি বিজেপি এবং তৃণমূলের মধ্যে হয়। এটা দেখে দেখে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে আর বিজেপি আর তৃণমূলের এই হিন্দু মুসলিম খেলাতে আর কিন্তু তারা থাকতে চাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ আজকে বলুন অঞ্জন দা, প্রতিদিন আপনাদের চ্যানেলে দেখি কোথায় গুলি চলছে, কোথায় প্রমোটারি রাজ চলছে, কোথায় তোলাবাজি, কোথায় দুর্নীতি, সবকিছুতে ভর্তি হয়ে গেছে। সব মানছি, আমি মানছি রতনবাবু, আপনারা নানান রকম প্রসঙ্গে নানান রকম উদাহরণ টানতেই পারেন, আপনারা সেই বাকস্বাধীনতা আপনার রয়েছে। কিন্তু আমি না একটু আপনাকে মনে করিয়ে দিতে চাইবো, আপনি তৃণমূল কংগ্রেসের জন্য বলছেন, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথাগুলো বলছেন, যে এই তৃণমূল কংগ্রেসের দিকে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা কমবে জাস্ট বিকজ অফ ধর্ম নিরপেক্ষতা তাদের মধ্যে নেই, এবং কি দুর্নীতি প্রসঙ্গ টানলেন। আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাইবো রাজস্থানের কথা। যখন অশোক গেহলট ছিলেন সেই সময়তে রাজস্থানে এরকম কত ভুরি শুধু দুর্নীতি নয়, নানান ক্ষেত্রে অনেক রকম স্ক্যাম থেকে শুরু করে খুন থেকে শুরু করে নানান রকম প্রসঙ্গ সামনে এসছে। অর্থাৎ একটি সরকার চললে সেই সরকারের এগেনস্টে অনেক কিছু হতে পারে, যেটা আপনারাও বলে থাকেন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলে থাকে। প্রসঙ্গ হচ্ছে সেটাকে কত তাড়াতাড়ি শুধরে নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস শুধরে নিচ্ছে রতনবাবু, এটা আপনিও খুব ভালো করে জানেন। তার কারণ এই পর্যায়ে এসে তৃণমূল কংগ্রেস এই যেমন জঙ্গি যারা আসছে বাংলাতে তাদেরকে যেমন ধরছে, ঠিক একই সঙ্গে যারা আক্রমণ করছেন সাধারণ মানুষকে তাদেরকেও তুরন্ত ধরছেন। আপনাকে একটু মনে করে দিতে চাইবো, গতকালই দেখা গিয়েছে একজন তৃণমূল সমর্থক, আমি আবারও বলছি কোট আনকোট তৃণমূল সমর্থক, আমাদের সূত্র মারফত যা খবর রয়েছে, তিনি একজন আইসির কলার যখন ধরলেন, কার্যত সেই ছবি যখন আমরা সারাদিন ধরে দেখালাম, তৃণমূল কংগ্রেস কিন্তু বসে থাকেনি, তৃণমূল কংগ্রেস অ্যাকশন নিয়েছে এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। তৃণমূল সমর্থক তো তারা ছাড়ছেন না। অর্থাৎ গ্রহণযোগ্যতাটা কোন জায়গায় বাড়ছে একবার ভেবে দেখবেন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অল্টারনেটিভ আপনারা দেখাতে পারেন না। এই জায়গাগুলোতেই সমস্যা রয়েছে রতনবাবু আপনাদের, বলুন। অঞ্জনদা বলি
বলি শুনুন, যে অ্যারেস্ট হয়েছে বা পুলিশের কলার পর্যন্ত হাত চলে যায় যে দুষ্কৃতীতে, আপনি জানেন এটা? যে কলার ধরেছে সে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। কি আশ্চর্য, আমি তো সেটাই আগে বললাম, পুলিশকে আমি সেটাই বলেছি। উঠিয়ে বা পুলিশের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের এত উদ্ধত্তপনা কোথা থেকে তৈরি হলো? না না, আপনি 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 আপনাদের রাজনৈতিক নেতাদের পার্সপেক্টিভ গুলো আপনারা এইভাবে দেখেন যে তাদের থেকে আপনারা কতটা ভালো কতটা খারাপ রয়েছেন সেটা একবার ভাবছেন না। না রতনবাবু, আপনাদের আপনাদের দলের বরিষ্ঠ নেতারা তারা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভূয়সী প্রশংসা করছেন। রতনবাবু, হ্যালো রতনবাবু, আপনার নেটওয়ার্কে যথেষ্ট ইস্যু হচ্ছে, আমি আলিবাবুর কাছে যাব। আলিবাবু আসছি। আলিবাবু, একটি বিষয় এখানে একেবারে স্পষ্ট, আপনারা বলছিলেন এনডিএ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, ইন্ডিয়া জোট এই নামটাই ইটসেলফ একটা প্রহসন, আর ঠিক সে জায়গায় জোটের মধ্যে একের পর এক তীব্র উত্তপ্ত বাক্য বিনিময়, বাকবিতণ্ডা লেগেই রয়েছে। লোকসভা ভোট শেষ, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, এবং ঠিক তার আগে আগে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে বিস্ফোরক বয়ান। আলিবাবু, প্রথমত যেটা বলার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমালোচনা করেছেন তার বইয়ের মাধ্যমে। এটা সমালোচনা করেছেন, এটা ওনার ভাষায় উনি কি বলেছেন সেটা আমরা এখান থেকে বলতে পারবো না। যে দুই একটা লাইন বলছেন তার থেকে যেটা আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছ থেকে বার্গেনিং করবার চেষ্টা করছেন। কেন? যে সারা দেশে কংগ্রেসের যেহেতু সংগঠন রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূল বহু জায়গায় চেষ্টা করেছে, অন্য রাজ্যে এক জায়গাতেও এরা সফল হতে পারেনি। তাই কংগ্রেসের সঙ্গে এরা বার্গেনিং শুরু করছেন যে কংগ্রেস যদি একটু নমনীয় হয় তাহলে তৃণমূল ওই সময় কিছু জায়গায় ঢুকে তাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে পারে কংগ্রেসের ঘাড়ে চেপে। এরকম কিছু ভাবার কারণে তিনি কংগ্রেসের উপর রুষ্ট হয়ে তার বইয়ের মাধ্যমে তার অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেটা আমরা বোঝা যাচ্ছে। দ্বিতীয় যেটা বিষয়, আমরা লোকসভা ভোটের আগে পরিষ্কার করে বলেছি এই ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, সেটা চটকে গেছে। লোকসভা ইলেকশনে দেখলাম ইন্ডি জোটের অবস্থা তথৈবচ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার গঠন হলো, আর মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, আপনি কেন বলছেন? গৌরাঙ্গ বাবু, আপনি মাস্টারমশাই। আরে গৌরাঙ্গ বাবু, আপনি মাস্টারমশাই, আপনি কেন বলছেন? আমাকে বলতে দিন। সবাই অনলাইনে রয়েছেন, কেউ কারো কথা এভাবে শুনতে পাবেন। আলিবাবু কোশ্চেন কেন? আমাকে বলতে দিন না, আমি তো বলিনি। গৌরাঙ্গবাবু প্লিজ, আলিবাবুকে বলতে দিন। গৌরাঙ্গবাবু প্লিজ প্লিজ, শিক্ষক একটু ওয়েট করুন প্লিজ। ফার্স্ট রাউন্ডটা কমসে কম বলতে দিন, তারপরে হবে আপনার সঙ্গে। আজকে হবে, প্রস্তুতি নিয়ে এসছি। তো যে কথাটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বা ইন্ডি জোটের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, বড় আশা ছিল তার, আর সেটা কংগ্রেস হতে দেয়নি বলে নামও ঘোষণা করেনি যে কে হবে আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, সেই নামও ঘোষণা করেনি। আপনারা সকলেই জানেন মাত্র 31টা সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে ওনার লোকসভা প্লিজ বলতে দিন আলিবাবুকে। না, অথচ দেখুন যে দক্ষিণ ভারতের একটা রাজনৈতিক দল, তারাও কিন্তু মমতার থেকে এগিয়ে আছে, তারাও মমতার থেকে আসন সংখ্যায় বেশি আছে। তা সেই জন্য বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধও মিটবে না, আশাও আর ফুরাবে না। সেই জন্য উনি হতাশার থেকে এই কথাগুলো বলছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে আমরা ভালো ব্যবহার পাইনি, বা কংগ্রেসের সঙ্গে আমরা থাকবো কিনা আগামী দিনে ভাববো, এরকম চিন্তা ভাবনা করছেন। তাতে কংগ্রেসের কি আসে যায় সেটা বলবে, রতনবাবু বলবেন। আমরা যেটা বলছি তাতে বিজেপির কোনো ক্ষতি হবে না, বিজেপি আরো পরিপুষ্ট হবে, বিজেপি আরো আগামী দিনে এগিয়ে যাবে, এটা নিশ্চিত। তবে এই কথার সঙ্গে আমি খুব সহমত। বইয়ের ক্ষেত্রে বলি, অঞ্জন বাবু, বইয়ের ক্ষেত্রে বলি, আজকের ইলেকট্রনিক মিডিয়ার যুগ, আজকে লাইব্রেরির কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই বের করে আর প্রকাশনার মধ্যে অর্থাৎ বইমেলার মধ্যে তিনি তার বইটা উপস্থাপনা করছেন, যেখানে মানুষ বই পড়ে না, যেখানে
আজকে তারা ওই মোবাইলের মাধ্যমে তারা গৌরাঙ্গবাবু এক এক করে আপনার কাছে আসবো, প্লিজ বলতে দিন। মূল্য আছে এই বই দিয়ে সাধারণ মানুষের কাছে এই বইয়ের ভাষা পৌঁছাবে না, আর সেই জন্য এই বই পৌঁছানো বলেই তিনি বইয়ের রাস্তা নিয়েছেন। আজকে উনি যদি দেখুন আলিবাবু আপনার কথা বুঝতে পেরেছি, আলিবাবু আপনার কথা বুঝতে পেরেছি, তাহলে ঠিক হতো, সেটা আলিবাবু বুঝতে পেরেছি। আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে এখানে যাব। গৌরাঙ্গবাবু আমার প্রশ্নটা শুনে নিন। গৌরাঙ্গবাবু আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। গৌরাঙ্গবাবু কাইন্ডলি আমার প্রশ্নটা শুনে নিন। গৌরাঙ্গবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু আপনি অনলাইনে রয়েছেন, বোঝার চেষ্টা করুন। গৌরাঙ্গবাবু আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, অনলাইনে রয়েছেন। আমার প্রশ্নটা এবার একটু শুনে নিন। আমি আলিবাবুর কথা প্রসঙ্গেই আমার মনে হয় আমি একটু এই জায়গাতে একটু সহমত থাকবো, তার কারণ কিছু জায়গাতে একটু সংযোজনও করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন বিধানসভা নির্বাচন দোরগোড়ায় তার ঠিক আগে এই ধরনের মন্তব্য করছেন। লোকসভা নির্বাচনের পরেই এই মন্তব্য আমি বলতে পারি। আমি বলছি যে ভোটের প্রসঙ্গ পরে আসুক, কিন্তু তার আগে আলিবাবুর দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, তৃণমূল কংগ্রেসটি সত্যি কংগ্রেসের ওপর পা দিয়ে আস্তে আস্তে বিস্তার করার চেষ্টা করছেন? যদি তাই করেন তাহলে কংগ্রেসকে ছোট করে কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি সত্যি সেটা তারা না করছেন তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল স্পষ্ট চওড়া হচ্ছে, সেটা সবার সামনে একেবারে সুস্পষ্ট। ঠিক সে জায়গায় বিজেপি যাদের বিপরীতে আপনারা লড়াইটা করছেন, যাদের এগেনস্টে আপনারা লড়াইটা করছেন, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের তো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে, সমৃদ্ধ হচ্ছেন, তারা আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। যে তাদের মধ্যে ঝামেলা চলছে, অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, মাঝখান থেকে বিজেপি এগিয়ে যাচ্ছে। আমি আসবো রতনবাবু আপনার কাছেও। গৌরাঙ্গবাবু আসবো, রতনবাবু আসবো রতনবাবু, গৌরাঙ্গবাবুর কাছে উত্তরটা, রতনবাবু আপনার কাছে আসবো, গৌরাঙ্গবাবুর থেকে উত্তরটা নিয়ে আসছি আপনার কাছে। গৌরাঙ্গবাবু বলুন। দেখুন, ইন্ডিয়া জোটের ফাটলের বিষয় নাই, সমালোচনার বিষয়। যদি আমি ভোটে যদি সমালোচনা এইভাবে হয় গৌরাঙ্গবাবু, সমালোচনা এইভাবে হয়, সমালোচনা এইভাবে সর্বসমক্ষে বই লিখে হয়? তাহলে ইন্টারনাল মিটিং এর কি প্রয়োজন রয়েছে? ইস্যু আছে বুঝতে পারছি, প্রবলেম রয়েছে, কিন্তু তবুও বলার চেষ্টা করছি, আমি বলার চেষ্টা যতখানি পারছি। কিন্তু বিষয়টা বুঝুন যে ইন্ডিয়া জোটে ফাটল ধরবে না যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। তার একটা নির্দিষ্ট গতিবিধি এবং রূপরেখা এখন থেকে তৈরি করা দরকার। কারণ লালু প্রসাদ যাদব থেকে শুরু করে বড় বড় নেতারা তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবার ইন্ডিয়া জোটের ক্ষমতাটা আসুক। না হলে পরে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে এবং স্বর্ণ নরেন্দ্র মোদীকে স্বর্ণ আবার 5টা বছর চলে যাবে, তারপরে স্বর্ণ যাবে না। তো এখন থেকে শক্তিশালী একটা যদি ইন্ডিয়া তৈরি করা যায় সবাইকে সাথে নিয়ে, তাহলে হয়তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন, সেটাই সবাই চেয়েছে। সবাইকে সাথে নিয়ে আপনার কথা আমি নিলাম, আপনার কথা আমি নিলাম, সবাইকে সাথে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আলিবাবু যা বলছেন সেটাও সংযোজন করছি। কিছু একটা বিষয় তো চলছে। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, কোনো এক জায়গায় কি মনে হচ্ছে, গৌরাঙ্গবাবুর কথা থেকে আমার যা মনে হচ্ছে, হয় এটা দিবাস্বপ্ন, নয় পূর্ব পরিকল্পিত অনেক দূরের চিন্তা ভাবনা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন? গৌরাঙ্গবাবু, সরি রতনবাবু। হ্যাঁ, অঞ্জনা শুনুন, বলি যে বিষয়টাকে গুলিয়ে দিয়ে রতনবাবু আপনার কাছে আমি বারংবার যাচ্ছি, কিন্তু নেটওয়ার্কের ইস্যু থাকাতে। আর পশ্চিমবাংলার বলি ইন্ডিয়া জোট আর বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আর বাংলার নির্বাচন গুলিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে অঞ্জনদা, দিল্লিতে যে নির্বাচনটাতে আমরা লড়ছি, ইন্ডিয়া জোটের কিন্তু শরিক ওই অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি, তার বিরুদ্ধে লড়াই কিন্তু বিধানসভা নির্বাচন, দিল্লির নির্বাচনের ফলাফল কিন্তু অনেক। নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চালিয়ে যাব, কিন্তু তার আগে সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। মমতার বইতে কাঠগড়ায় কংগ্রেস, এই বিষয় নিয়ে আমি সরাসরি আবার রতনবাবুর কাছে চলে যাব। রতনবাবু, আপনি যে কথাগুলো বলছেন সেই অনুসারে এখনো পর্যন্ত তার রেশ কিন্তু সাধারণভাবে সমস্ত দেশে পড়ছে না।
আপনারা এতটা কনফিডেন্ট, কিন্তু ভোটের অঙ্কের যে হিসেব, সেই হিসেবেও কিন্তু খুব একটা আকাশ পাতাল পার্থক্য আপনারা করে উঠতে পারেননি রতনবাবু। দেখুন অঞ্জন দা, মমতা ব্যানার্জি যে বইটা লিখেছেন বা কি লিখেছেন, আমি কিন্তু সেই বইটা এখনো পড়িনি। তবে আপনাদের যে ভারতবর্ষের কংগ্রেসের রাজীব গান্ধী যদি না থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী বা যুব নেত্রী হতে পারতেন না। কথাটা কি তিনি লিখেছেন বইয়ের মধ্যে? যদি লিখে থাকেন তো খুব ভালো, তাহলে না লিখলে কিন্তু জানা এই বিষয়টা লেখাতেই না থাকলে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সেই কথাটা কি লিখেছে বইয়ের মধ্যে? যদি এই কথাটাও লিখে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না লিখে থাকে তাহলে এই প্রশ্নটাও চলে আসে, আজকে তিনি কংগ্রেসকে গালাগালি দিবে। কংগ্রেসকে সেভ করার জন্য উঠে পড়ে লাগবে অতীত সেই এমপি গুলোকেও তিনি শুধুমাত্র প্রতিহিংসা পড়ার পড়ানোটার কারণে যে প্রসঙ্গ বলছিলাম আনন্দা, দিল্লিতে আম আদমি পার্টি কিন্তু আমাদের ইন্ডিয়া জোটের একটা শরিক দল, কিন্তু দিল্লিতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কিন্তু আম আদমি পার্টির বিরুদ্ধে কিন্তু জাতীয় কংগ্রেস লড়াই করছে। আগামী দিনে 2026 সালে পশ্চিমবাংলায় যে নির্বাচন হতে চলেছে, এই ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু আমাদের আপনারা যেটা বলছেন ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি যে ভূমিকা, কারণ সারা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে, যে খুন ধর্ষণ, আপনার লুট চুরি ডাকাতি, কিছুই বাকি নাই এই বাংলায়। আরজি করের মধ্যে এত বড় একটা ঘটনা এই বাংলায় ঘটে, আমার কি সরকার বলেছিলেন তার মধ্যে আস্থা বিশ্বাস রেখেছিলেন, সেখানে মানুষ তারা কিন্তু আস্তে আস্তে যদি থাকে তাহলে বাংলায়। রতনবাবু আমি সরি, আমি আর সময় দিতে পারছি না, আমি আপনার নেটওয়ার্ক চরমভাবে ইস্যু ক্রিয়েট করছে। আমি এখানে সরাসরি আলিবাবুর কাছে যাব। আলিবাবু বলুন। ইন্ডিয়া জোট লোকসভা আলিবাবু বলুন। দেখুন, বলার মধ্যে যেটা বিষয় আছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস যেত এই পশ্চিমবঙ্গে কোনো ক্রমে মমতার কাছে মানে বেশি সংখ্যক আসন না যাইতে পারে, তার জন্য মমতা এখন থেকে কংগ্রেসকে দূরে সরিয়ে রাখবার একটা সুন্দরভাবে একটা কৌশল বইয়ের মাধ্যমে তিনি রেখেছেন। কারণ কংগ্রেস যদি 50টা বিধানসভার আসন চেয়ে বসে, এটা অত কংগ্রেস চাইতেও পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 50টা কেন হয়তো 20টা আসন কংগ্রেসকে দেবে কিনা সন্দেহ আছে যদি ইন্ডিয়া জোটে উনি করতে চান। সেই জন্য তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসবার জন্য এই বিধানসভা ভোটটা কভার করবার জন্য তিনি এই ফন্দিতে এঁকেছেন যে কংগ্রেসের সঙ্গে তিনি আর আসন সমঝোতা যেতে রাজি নন। এই কায়দা অনুযায়ী তিনি একটা সিদ্ধান্ত এরকম একটা বইয়ের মাধ্যমে তার মত প্রকাশ করেছেন। সেটা ওদের ইন্ডিয়া জোট হোক, ইন্ডি জোট হোক, যেটাই করুক, কিন্তু এইবার আর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কেন আরো যদি সারা ভারতবর্ষের অন্য দলকেও যুক্ত করে পশ্চিমবঙ্গে আসন ছাড়েন, তবুও বিজেপির কাছে এবার তাদেরকে পরাজিত হবেন তারা। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হবে। সুতরাং সেই কারণে আমরা বলতে চাই যে কংগ্রেস থেকে দূরে থাকুক আর কংগ্রেসকে কাছে নিক। তৃণমূল কংগ্রেসের এইবারের ইলেকশনে আর কোনো লাভ হবে না। বিজেপি সরকার হবে, ডাবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গে গঠন হবে। একই সঙ্গে আমরা বলতে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে কি ইস্যুতে লড়বেন আপনারা? পরিষ্কার ইস্যু, সেটা হচ্ছে মমতা হটাও, মমতা হটাও বাংলা বাঁচাও, মমতা হটাও বাংলা বাঁচাও, এটাই হবে আমাদের প্রধান এবং প্রথম ইস্যু হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পরিবারকে কায়েম রাখবার জন্য চেষ্টা করেছেন। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় ম্যান হিসেবে তুলে এনেছেন। এখানে দেখেছি আমরা মুকুল রায়কেও সরিয়ে দিয়েছেন, তারপরে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকেও
টর্চার করতে করতে থেকে তিনি সরে যেতে বাধ্য হলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা নিপুণভাবে করতে যাচ্ছেন। কোনো লাভ হবে না, আম ছালা দুটোই যাবে। এবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। বাবু দিবাস্বপ্ন দেখছেন বিজেপি, কি ভাবছেন? হ্যালো, হ্যাঁ বাবু বলুন। আমি বললাম যে আলীবাবু এবং রতনবাবু যা বলছেন, কংগ্রেস এবং বিজেপি যা বলছে এটাকে পুরোপুরি অস্বীকার করতেই রাখবে। কারণ মনে রাখতে লাগবে আমাদেরকে যে আজকে ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি রয়েছে কংগ্রেসের জন্য। কংগ্রেসের ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকারের সময়, বিশেষ করে ইউপিএ 2 সরকারের সময় যে ধরনের স্ক্যাম কেলেঙ্কারি, আকাশ থেকে জমি থেকে পাতাল সব বিক্রি করে, কয়লার খনি, আকাশ স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে সব ছিল। এবার ঠিক একইভাবে যখন সরে যাওয়ার পরে যখন বিজেপি এসেছে, বিজেপির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি এখন টিকে আছে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় এই বইয়ের মাধ্যমে একটা বার্তাই দিতে চেয়েছেন যে শক্তিশালী ইন্ডিয়া জোট তৈরি করতে হবে, তৈরি করে দিয়ে যার সুযোগ্য নেতৃত্ব ঠিক করতে হবে, সেই নেতৃত্ব আগামী দিনে ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তিটাকে সরাতে পারবে, যারা আগামী দিনের ভারতবর্ষটাকে সুচিন্তিত করতে বা সুরক্ষিত করতে পারবে। আজকে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সবাই যখন লেগে পড়ে আছে, আর ডবল ইঞ্জিনের সরকার যিনি বলছেন, আজকে কুম্ভ মেলার চিত্র দেখে আপনাকে ডবল ইঞ্জিনার বলবেন না, তার থেকে আমরা সিঙ্গেল ইঞ্জিনেই, আর আমরা গঙ্গাসাগর মেলা অনেক বেশি সফল। এখানে কোনো টেন্ট পড়ে না, এখানে কোনো মৃত্যু হয় না। গঙ্গাসাগর মেলার সঙ্গে আপনি মহাকুম্ভ মেলার তুলনা করছেন? মাত্র আলিবাবু আসছি, আলিবাবু আসছি। গৌরঙ্গবাবু আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? আমি আসছি আলিবাবু, আপনার কাছে আসছি। আলিবাবু প্লিজ, আমি গৌরঙ্গবাবুর কাছে আসছি। আলিবাবু আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দেবো। গৌরঙ্গবাবু আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন, না গৌরঙ্গবাবু কোন কথাতে চলে গেলেন আমরা জানি না, কিন্তু প্রসঙ্গ হচ্ছে আপনি গঙ্গাসাগর মেলার সঙ্গে মহাকুম্ভর তুলনা করছেন। গঙ্গাসাগর মেলাতে কতজন দর্শনার্থী আসেন? গৌরঙ্গবাবু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো কতজন দর্শনার্থী আসেন, আপনি তো তথ্য রাখেন, আপনি বলুন কতজন আসেন গঙ্গাসাগরে? সরকার না গৌরঙ্গবাবু আপনি যে পয়েন্টে রয়েছেন আপনি সেই পয়েন্টে থাকুন, আপনার সঙ্গে আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি। গৌরঙ্গবাবু আপনি বলুন গঙ্গাসাগর মেলাতে কতজন উপস্থিত থাকেন? আলিবাবু আসছি আপনার কাছে। গৌরঙ্গবাবু আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। গঙ্গাসাগর মেলাতে কতজন উপস্থিত থাকেন? না গৌরঙ্গবাবু প্লিজ, গৌরঙ্গবাবু আপনি অনর্গল বলতে থাকলে হবে না। আমার প্রশ্নটা শুনুন, আমার প্রশ্নটা শুনে নিন গৌরঙ্গবাবু। গৌরঙ্গবাবু আমার কথা শোনা যাচ্ছে? গৌরঙ্গবাবু দরকার আমার কথা শোনা যাচ্ছে? আগামী দিনে গৌরঙ্গবাবু আমার কথা শোনা যাচ্ছে? গৌরঙ্গবাবু আমার কথার উত্তর প্লিজ দিন। আমার প্রশ্ন হচ্ছে গঙ্গাসাগর মেলাতে কতজন পর্যটক আসেন, কতজন দর্শনার্থী আসেন? গৌরঙ্গবাবু দেখুন নেটওয়ার্কের অসম্ভব ইস্যু হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, তাই জন্য আপনাকে করতেই হচ্ছে। আমি এই জায়গাতে স্টিল ধরে আছি একটা কারণের জন্যই, তার কারণ আপনি যেই বিষয়ের সঙ্গে যে বিষয়ে তুলনা করছেন সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক রকম নেগেটিভ এফেক্ট পড়তে পারে। এটা করবেন না। রাজনীতির জায়গায় রাখুন, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। না গৌরঙ্গবাবু আমি আপনার কাছে আমি জানতে চাইছি গঙ্গাসাগর মেলাতে কতজন আসেন? না বেশ, আগামীকাল এই বিষয় নিয়ে আমাদের প্যানেল সেশন থাকতে পারে। না এই বিষয় নিয়ে আপনাকে আগামীকালও আমরা ইনভাইট করতে পারি, কিন্তু গৌরঙ্গবাবু আপনি শুধু বলে দিন গঙ্গাসাগর মেলাতে কতজন আসেন আর মহাকুম্ভ মেলায় কতজন এসেছিলেন? তদন্ত অবশ্যই হওয়া উচিত, কিন্তু কার সঙ্গে কার তুলনা করছেন? যারা নোটবন্দি করে মৃত্যু মিছিল করবে, যারা লকডাউন করে মৃত্যু মিছিল করবে। আপনি আমরা উত্তর দিতে চাইছেন না হয়তো, আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু বলুন। হ্যাঁ বলুন। দেখুন মানে কার সাথে কার তুলনা সেটা বলছি না, এখানে হচ্ছে যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হোক, সে সংখ্যা 1 কোটি হোক আর 10,000 হোক 20,000 যাই হোক, কিন্তু এখানে তো একটা প্রশাসনিক ব্যর্থতা একটা আছে, যার জন্য এত বড় একটা ঘটনা আপনাদের চ্যানেলে সকাল থেকে। প্রশাসনিক ব্যর্থতা তো অবশ্যই রয়েছে রতনবাবু, কিন্তু আমার প্রসঙ্গ, আপনিও যেহেতু এই প্রসঙ্গেই কথা বলছেন তাই আপনাকে শুধু একটু বলবো। এক্স্যাক্টলি, আমি শুধু এই কথাটাই বলতে চাইছিলাম। গঙ্গাসাগর আর মহাকুম্ভ তো
আপনার 140 বছর পর হচ্ছে, এখানে আরো সজাগ থাকা উচিত ছিল কোথাও। যাই হোক অঞ্জনদা, সেই বিষয়ে না, তার থেকেও বড় প্রশ্ন রতনবাবু, 144 বছরের যে ইমোশন গঙ্গাসাগর মেলাতে, সেই একই ইমোশনে মানুষ যায় না? সনাতনী হিন্দুরা প্রত্যেকে আজ ওখানে গিয়েছে। ইমোশনাল হোক, কিন্তু আবেগটা আপনারা 1 মাস আগে থেকে দেখাচ্ছেন। 144 বছরের এই গঙ্গাসাগর মেলায় প্রত্যন্ত গ্রাম থেকে বলুন তো, গরিব মানুষগুলো যারা, মানে আমরা ধর্মপ্রাণ মানুষ, যারা আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা এই কুম্ভ স্থানটাকে পবিত্র। রতনবাবু, আপনারা যদি সরকারে থাকতেন তাহলে আপনারা কি কি করতেন, কি কি করেননি ইউপি গভর্নমেন্ট? যদি বা আজ আমাদের প্রসঙ্গ এটা নয়, আমরা এখানে বেশি স্টে করব না। রতনবাবু, আপনি বলুন, ইন্ডিয়া জোট নিয়ে বলুন। আমরা এর আগেও সরকারে ছিলাম অঞ্জনদা, অনেকবার সরকারে ছিলাম। এই বিষয় নিয়ে আমরা থাকতে চাইছি না, ইন্ডিয়া জোট নিয়ে বলুন প্লিজ। আজ আমাদের এটা প্রসঙ্গ নয়। রতনবাবু বলুন। ঠিক আছে, দেখুন ইন্ডিয়া জোটে যে কথাটা অঞ্জনদা বারবার আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে, দেখুন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। সেই জোট যখন ইন্ডিয়া লোকসভা নির্বাচন হয়ে গেছে, সংবিধান নিয়ে সমস্যা ইস্যুগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা করেছি। সেই লোকসভা নির্বাচন করে গেছে, তারপরে যে বিধানসভা নির্বাচন প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু লড়াই করছি। আজকে গৌরাঙ্গ বাবুদের কোথাও যেন একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যে আজকে যদি দিল্লির মতো জায়গাতে আম আদমি পার্টিকে কংগ্রেস আনতে পারে, তাহলে আগামী দিনে 2026 সালে কিন্তু কংগ্রেস পশ্চিমবাংলায় ঘুরে দাঁড়াবে। এই জায়গা থেকে তারা কোনো জায়গায় একটা এই মুভমেন্টটাকে ঘুরানোর কিন্তু একটা চেষ্টা করছে। না হলে অঞ্জনদা বলুন তো, কংগ্রেসকে নিয়ে আজকে কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এত ভয়? আজকে বিজেপি যিনি বসে আছেন আলী সাহেব, সে কি ভয় কোথায় পাচ্ছেন না? বিজেপি ওনারা তো সমালোচনা করছেন, আত্মসমালোচনা করছেন। আজকে বিজেপির বারবারন্তর পিছনে যদি কেউ দায়ী থাকে, তার নাম মমতা ব্যানার্জি। নাই বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে এই আজকে গৌরাঙ্গ বাবু অস্বীকার করতে পারবেন। আপনার নেত্রী মমতা ব্যানার্জি। নেটওয়ার্ক ঠিক থাকলে হয়তো আজ প্যানেল সেশন আরো ভালো হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর কাউকে বেশি সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, কারণ নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছি। রতনবাবু, আপনাকেই বলার সুযোগ দেবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জনদা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আর নীতি আদর্শ নিয়ে সে লড়াই করে চলেছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভারতবর্ষের আগাগোড়ায় লড়াই। আজকে আমরা আরএসএস এর বিরুদ্ধে 100 বছর ধরে লড়াই করছি। আমরা যে কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। তাতে আমাদের মধ্যে যে আঞ্চলিক দলগুলো যদি আছে, মনে করে আসবে, না আসবে কোনো ব্যাপার নাই। আজকে পশ্চিমবাংলায় কিন্তু কংগ্রেস যে সরকারটা চলছে, যে দুর্নীতির সরকার, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু কংগ্রেস লড়ে যাচ্ছে। আজকে আজ থেকে নাই অঞ্জনদা, 47 বছর পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতায় নাই, কিন্তু কংগ্রেস তার কিন্তু 1 ইঞ্চি তার নীতি আদর্শ থেকে সরে যায়নি। কখনো তারা কিন্তু দুর্নীতির সাথে আপোষ করেনি। যে দলটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে দল, এটা দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। সারা জীবন কংগ্রেস করবো অঞ্জনদা, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত দলের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কোনোদিন তার সমঝোতা হবে না। পশ্চিমবাংলায় তার সাথে কোনোদিন সমঝোতা হবে না। আমার অধীর রঞ্জন চৌধুরী, তিনি যতদিন আছেন ততদিন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা এই পশ্চিমবাংলায় চোখে চোখ রেখে লড়াই করে যাব। কারণ অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন প্রশ্রয় দেয় না, আর দুর্নীতির সাথে কোনোদিন আপোষ করে চলে না। বেশ, আলিয়াবু বলুন। আলিয়াবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা হচ্ছে মহাকুম্ভ নিয়ে যে কথাগুলো বলা হলো, আজকে আমাদের প্রসঙ্গটা নয়, করছি 40 কোটি মানুষ আজকের এই মহাকুম্ভে স্নান করেছেন, পবিত্র প্রয়াগরাজে স্নান করেছেন। সেই জন্য ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিল। হয়তো সামান্য একটু ভুলভ্রান্তি কোথাও হলেও হতে পারে, কিন্তু 40 কোটি মানুষের সেবা করা চারটিখানি কথা না। উত্তরপ্রদেশ সরকারকে অভিনন্দন জানাই। একই সঙ্গে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আতাত হবে কিনা সেটা পরের কথা। আতাত হলেও বিজেপির কোনো যায় আসে না, না হলেও তো বিজেপির কোনো যায় আসবেই না। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসন ক্ষমতায় আছে। ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা 26-এর বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক একটা জঙ্গলের রাজত্বকে আমরা বাংলা থেকে সরাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। একই সঙ্গে ভারতবর্ষের নরেন্দ্র মোদী নেতৃত্বে যে তৃতীয়বারের জন্য সরকার চলছে,
এই বেশ। সরকার আরো গৌরববাবু। 30 বছর বিজেপির বুঝতে সরকার পেরেছি। চলবে। গৌরববাবু, আপনার 1 মিনিট ধন্যবাদ সময় শুরু আপনাকে। হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, এখন এক্ষেত্রে আমরা ইন্ডিয়া জোটকে যদি টিকিয়ে রাখতে চাই এবং এবং নরেন্দ্র মোদীকে যদি সরাতে হয়, তাহলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। যারা পড়তে পায় নাই দুটো টার্ম থেকে, যারা যে কংগ্রেস নিজের হাতে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে সরাতে পারে নাই, আমার মনে হয় যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী, জোটের নিয়ম অনুযায়ী ক্ষমতার হস্তান্তরণ করা দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান হিসাবে রেখে একবার সুযোগ দেওয়া উচিত। যদি সরকারটা যদি নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে, তাহলে কংগ্রেস যদি চায় কংগ্রেসের প্রধানমন্ত্রী হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে এবং নরেন্দ্র মোদীকে অপশাসন থেকে ভারতবর্ষকে দূর করাটা এখন জরুরি রয়েছে। ভারতবর্ষকে যদি, আর আমাদের দিদি হচ্ছে সাহিত্য প্রেমিক মানুষ, তিনি তো প্রচুর বই লেখেন। অন্যান্য কোনো দলের নেতাদের তো এরকম বই গান দেখা যায় না, সুতরাং তারা কি লিখবে আর কি বলবে, তারা খালি ষড়যন্ত্র করতেই ব্যস্ত থাকে। কিন্তু বাস্তব কথা, কংগ্রেসের চিন্তা, কংগ্রেসের একটু বড় হওয়া দরকার, সাংগঠনিক নিয়ম অনুযায়ী দিদির হাতে ক্ষমতা দেওয়া উচিত। বেশ বেশ, আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। আমি আলীবাবুর কথা সংযোজন করে একটু বার্তা দেওয়ার চেষ্টা করব। আলীবাবু বললেন, যদি জোট তাদের মধ্যে আতাত থাকে তাহলে তাদের যায় আসে না, আর যদি না থাকে তাহলে তো যাই আসে না। অর্থাৎ দুটো লাইনকে খুব ভালো করে যদি আপনি অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন যে 10-এর লাঠি 1-এর বোঝা। অর্থাৎ যত আতাত থাকবে তত লড়াই কঠিন হবে, যত লড়াই কঠিন হবে তত লড়াইয়ের জেতার সম্ভাবনা বাড়তে পারে। কিন্তু যদি জোটবদ্ধই না থাকে, মুষ্টিবদ্ধ না থাকে লড়াই, সবার যদি আলাদা আলাদা ইন্টেনশন, আলাদা আলাদা আইডিয়াল থাকে, তাহলে তো প্রশ্ন উঠবে শেষ হাসিটা হাসবে কে। এরকমই টাটার শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।